এটা কোথায় গেল রে বাবা? ফাইলটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছ? প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। So we start about the discussion of advantages of network analysis. So first one is shows interrelationship of all jobs in the project. So তার মানে হচ্ছে how we can how the activities or the tasks are connected among others. তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা যে প্রবলেম আছে, all the activities of a project can be represented in terms of a graph or network. তো সেই গ্রাফ থেকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা খুব সহজে আমরা সবকিছু দেখতে পাই আর কি। তো যেটা বলছিলাম যে জিওগ্রাফি যখন স্টাডি করা হয় তখন যদি আমরা একটা ম্যাপ দেখে নিই, সো ইন্ডিয়া ম্যাপ অর এনি পার্টিকুলার ম্যাপ অফ এ পার্টিকুলার রিজিয়ন, তাহলে কি হয় সেই ব্যাপারটা আরো বেশি মেমোরাইজ হয়ে যায়। তো সেটা হচ্ছে এখানে একটা অ্যাডভান্টেজ যে প্রবলেম থেকে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি and that is more effective. Number two also gives a clear picture of relationship controlling the order of performance of various activities than a typical bar chart. এটা আমরা বার চার্টে রিপ্রেজেন্ট করতে পারতাম, কিন্তু যদি আমরা নেটওয়ার্ক করে রিপ্রেজেন্ট করি তাহলে দেখো যে রিলেশন গুলো থাকছে, তো কোনটা আগে কন্ট্রোল করতে হবে কোনটা পরে কন্ট্রোল করতে হবে, তো সেটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি। অর্ডার অফ পারফরমেন্স আমাদের থাকছে। তো ডায়াগ্রাম যেহেতু আমাদের থাকছে সেই জন্য ডায়াগ্রাম থেকে আমরা দেখছি যে এই অ্যাক্টিভিটিসটা বা এই অ্যাক্টিভিটিসটা শেষ হলে পরেরটা শুরু হবে। তো তার মানে কি হবে যে নেক্সট যে অ্যাক্টিভিটিস হবে, ধরো সেই অ্যাক্টিভিটিসে যে সমস্ত আমাদের ধরো আইটেমস লাগবে, যে সমস্ত মেটেরিয়াল লাগবে, সেগুলো ইন অ্যাডভান্স আমরা রেডি করতে পারি। তো বিল্ডিং কনস্ট্রাকশন করার সময় আমরা দেখলাম যে আমাদের ধরো দেওয়াল গাঁথা হচ্ছে, তারপরে ধরো ছাদ ঢালাই হবে। তো আমরা কি করব, তার আগে সমস্ত যে মেটেরিয়াল লাগবে ছাদ ঢালাইয়ের জন্য, এক্সট্রা রড, এক্সট্রা সিমেন্ট, বালি, এই সমস্তগুলো আমরা রেডি করে রাখি, ইন হ্যান্ড রেডি করবো। তো ডায়াগ্রাম থেকে সেটা সহজেই কিন্তু তোমার হয়, মানে দেখে নিলে বোঝা যায়, মানে চট করে দেখা যায়। তো সেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তো দিস ইজ দ্য second point, the controlling of the entire system from the order of performance, and this is more advantageous than bar chart. প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমরা বার চার্ট দিয়ে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বাট there is a interrelationship, so this method and the network analysis is more better than other method. Number 3 helps in communications of ideas. The pictorial approach helps to clarify the verbal instruction. তো এখানেও সেটাই বলছে যে কমিউনিকেশন অফ আইডিয়াস, মানে একটা ধরো একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যে যাবে সেটার জন্য আমরা ধরো অন্যান্য যে লেবার বলো বা অন্যান্য যে ভেন্ডার বলো, তাদেরকে আমরা কমিউনিকেট করতে আমাদের সুবিধা হবে। যেটা আমি আগেই বলছিলাম যে কোনো কাজ শেষ হওয়ার পরে যে কাজগুলো হবে, তো সেই কাজগুলো আমরা আগে থেকে পিকচার থেকে দেখে নিলাম এবং তাদের মধ্যে যে সমস্ত লোকজন দরকার তাদেরকে আমরা আগে থেকে কমিউনিকেট করলাম বা বলে দিলাম যে আমাদের এই জিনিসটা অমুক দিনের মধ্যে সাপ্লাই করতে হবে। ফোর্থে বলছে প্রোভাইডস টাইম শিডিউল কন্টেনিং মাচ মোর ইনফরমেশন দেন আদার মেথডস। এবং প্রত্যেকটা যে অ্যাক্টিভিটিস থাকবে সেই অ্যাক্টিভিটিস এর সাথে আমরা এই টাইমগুলো লিখে দেবো, মানে আমাদের যে পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন হবে, যে গ্রাফ থাকবে, গ্রাফের সাইড বাই সাইড আমরা এজের উপরে আমরা কি করবো না, তো সেই পার্টিকুলার অ্যাক্টিভিটিস, এজ মানে আমাদের অ্যাক্টিভিটিস হবে, পরে দেখাচ্ছি। তো সেখানে কি হবে, প্রত্যেকটা এজের উপরে আমরা একটা করে ওয়েট লিখে দেবো। তো এই ওয়েট যদি আমরা ধরো রাইট আপ করি, তার মানে কি হচ্ছে যে ওই অ্যাক্টিভিটিটা কত টাইমে শেষ হবে সেটা আমাদের থাকছে, সেটা আরো বেশি ইনফরমেটিভ হচ্ছে। মানে গ্রাফ দেখে আমরা কনক্লুশন করতে পারবো যে that particular activity takes this amount time, that particular activity takes another amount of time, and so we can conclude the total amount of time, or we can find out the total amount of time to complete the entire project. তো সেটা একটা সুবিধা। ধরো তাহলে 4 নম্বরে বলছে যে টাইম শিডিউল আমরা ওখান থেকে পেয়ে যাই। ফিফথে বলছে আইডেন্টিফাইজ জবস হুইচ আর ক্রিটিক্যাল ফর এ প্রজেক্ট কম্পিটিশন ডেটা। তো এইটা আমরা যখন বড় প্রবলেমটা যখন সলভ করার সময় একটা ক্রিটিক্যাল পাথ বার করব, মানে আমাদের একটা স্টার্টিং নোড থাকবে, একটা এন্ডিং নোড থাকবে, গ্রাফে যেমন ভার্টেক্স বা নোড থাকে। তো স্টার্টিং নোড থেকে এন্ডিং নোডের মধ্যে একটা পাথ বার করব, সেই পাথ হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এই ক্রিটিক্যাল পাথের সার্টেন প্রপার্টিজ আছে আমরা বলবো, মানে বেসিক্যালি দ্য ক্রিটিক্যাল পাথ গিভস the minimum amount of time. ক্রিটিক্যাল পাথ তোমার মিনিমাম অ্যামাউন্ট অফ টাইমটাই তোমার দেবে আর কি টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তো সেই ক্রিটিক্যাল পাথের যে লেন্থ হবে, দ্যাট লেন্থ ইজ নাথিং বাট দ্য প্রজেক্ট কমপ্লিশন টাইম।
তো সেটা এখানে বলছে যে, এবং ওই ক্রিটিক্যাল পাথের উপরে যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে তাদেরকে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস বলে, আমরা পরে পরে বলবো। তো বলছে যে আইডেন্টিফাইজ জবস অর টাস্ক অর অ্যাক্টিভিটিস হুইচ আর ক্রিটিক্যাল। তাহলে আমরা ওই যখন ক্রিটিক্যাল পাথটা যখন বার করে ফেলবো ক্রিটিক্যাল পাথ মেথড অ্যাপ্লাই করে, তো সেই ক্রিটিক্যাল পাথের উপরে যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে, যে জবস গুলো থাকবে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করবো। কেন ওইগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পরে পড়বো। মানে কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে ক্রিটিক্যাল, কিছু হচ্ছে নন ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট দেন নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। কেন সেটা আমরা পরেই বলছি, এখন না বলে। নাম্বার 6 বলছে পারমিটস অ্যান অ্যাকুরেট ফোরকাস্ট অফ রিসোর্স রিকোয়ারমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট ইউটিলিটিস বলতে পারো, যে অ্যাকুরেট ফোরকাস্ট। ফোরকাস্ট কি জিনিস না, তো আগে থেকে যদি আমরা বলতে পারি কোনো কিছুর ব্যাপারে, আগে থেকেই যদি আমরা বলতে পারি, যাকে ভবিষ্যৎবাণী বলা যায়। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী না, সাইন্টিফিক্যালি অর ম্যাথামেটিক্যালি অর লজিক্যালি যদি আমরা কোনো ফোরকাস্ট করি বা ভবিষ্যৎবাণী করে থাকি, সেই কথাই বলা হচ্ছে এখানে। তো বলছেন অ্যাকুরেট ফোরকাস্ট অফ রিসোর্স রিকোয়ারমেন্ট, মানে কবে কোন রিসোর্স লাগবে। রিসোর্স বলতে ধরো বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে রিসোর্স মিনস সিমেন্ট, রড, স্যান্ড এটসেট্রা, এন্ড দ্য লেবার অলসো দ্য রিসোর্সেস। তো সেটা আমাদের কবে লাগবে, কতটা অ্যামাউন্ট লাগবে, সেটা আমরা ইজিলি বলে দিতে পারবো। সেটা একটা ধরো সুবিধা নেটওয়ার্ক অ্যানালিসিসের। নাম্বার 7 বলছে প্রোভাইডস এ মেথড অফ রিসোর্স অ্যালোকেশন টু মিট দ্য লিমিটিং কন্ডিশন অ্যান্ড টু মেনটেন অর টু মিনিমাইজ দ্য ওভারঅল কস্ট। তো এইটা একটু ধরো ম্যাথামেটিক্যাল, কমপ্লিটলি ম্যাথামেটিক্যাল আর অ্যানালিটিক্যাল পার্ট। বলছে যে মেথড অফ রিসোর্স অ্যালোকেশন, আমরা যে রিসোর্স অ্যালোকেট করতে হবে, কখন কত অ্যামাউন্ট আমাদের রিসোর্স লাগবে, কতগুলো লেবার লাগবে, কতগুলো আমাদের ধরো আদার কোর্স লাগবে, যেমন ধরো কনস্ট্রাকশন করে যে মেটেরিয়াল সিমেন্ট বালি ইত্যাদি কতটা লাগবে, সেটাও আমরা অ্যালোকেট করতে পারবো ফ্রম দিস ডায়াগ্রাম। টু মিট দ্য লিমিটিং কন্ডিশন, লিমিটিং কন্ডিশন মানে যে ধরো আমাদের ক্রাইটেরিয়া দেওয়া থাকবে যে আমাদের এই এতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে, এত টাকার মধ্যে শেষ করতে হবে, সেগুলো হচ্ছে কন্ডিশন। এবং সেগুলো তো লিমিট, সবসময় নাম্বার অফ ডেজ একটা আমরা বাউন্ড করে দিই। আমাদের বলতে পারি যে এত লাখ টাকার মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। তুই যখন কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করবে টু কমপ্লিট ইউর বিল্ডিং অর ইউর হাউস, দেন ইউ হ্যাভ টু discuss or you have to fixed up the amount of money, how much money you will pay to the contractor. তো সেটা একটা লিমিটিং ব্যাপার, মানে কন্ট্রাক্টরকে ওই টাকার মধ্যে কাজ শেষ করতে হবে। তো সেই সমস্ত ফ্যাক্টর গুলো আমাদের থাকছে, these are called the limiting condition, and to maintain or minimize the overall cost. এটা অবভিয়াস আমাদের ধরো থাকবে, কন্ট্রাক্টর সবসময় চাইবে যে তুমি যদি কন্ট্রাক্ট করো যে your building will finish within ₹10 লাখ, তো কন্ট্রাক্টর কি করবে, যে যত কমে আমার বিল্ডিংটা কমপ্লিট করা যায় সেই চেষ্টা করবে টু অ্যাচিভ হিজ ম্যাক্সিমাম প্রফিট। তো সেটাও আমরা এই নেটওয়ার্ক থেকে আমরা পেয়ে যাব। নাম্বার 8 ইন্টিগ্রেটস অল এলিমেন্টস অফ এ প্রোগ্রাম টু হোয়াট এভার ডিটেলস ইট ডিজায়ার বাই দ্য ম্যানেজমেন্ট। তো এখানে ইন্টিগ্রেট করা মানে পুরো প্রজেক্টের মধ্যে যে কানেকশন, কমিউনিকেশন, সেগুলো ডায়াগ্রাম থেকে ইজিলি আমরা করতে পারি। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন থেকে পুরো ম্যানেজমেন্ট আমরা করতে পারি, যে সবার সাথে সবার কানেকশন আমরা করলাম, কখন কোনটা লাগবে এটা আমরা ডায়াগ্রাম থেকে সহজে বুঝতে পারি, এন্ড উই ক্যান কন্ট্রোল অর ম্যানেজ দ্য এন্টার থিংস। তো সেটা হচ্ছে 8 নম্বরে বলা আছে। নাম্বার 9 এ বলছে রিলেট টাইম টু কস্ট হুইচ অ্যালাউ এ মানি ভ্যালু, এটা ইম্পর্টেন্ট, মানি ভ্যালু টু বি প্লেসড অন প্রপোজ চেঞ্জেস। তো এইটা একটু কমপ্লিকেটেড ব্যাপার, কমপ্লিকেটেড মানে কনসেপ্টটা, এটা হচ্ছে ধরো কমার্শিয়াল থিংস আছে, মানি ভ্যালু বলে একটা কথা বলা আছে। যেমন ধরো একটা এক্সাম্পল কে দিচ্ছি, যে আমরা বলি না আগের দিনে জিনিসের দাম কম ছিল এখন অনেক বেশি হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে একটা ব্যাপার, যে ধরো আমরা মানে দুভাবে বলা হয় মানি ভ্যালু ব্যাপারটা। মনে করো আমি যখন রিসার্চ স্কলার ছিলাম তখন আমি ধরো পার মান্থ ফেলোশিপ পেতাম 1800 টাকা। এখন যারা রিসার্চ স্কলার আছে তারা স্কলারশিপ পায়, আমার এক্সাক্ট ফিগার মনে নেই, অন্তত ধরো 25 থেকে 30,000 টাকা পাই। 25 থেকে 30 মানে 25,000 to 30,000 আমরা পেতাম 100-এ, এখন হচ্ছে 100টা 1000-এ হয়েও বেশি হয়ে গেছে, মানে 1.5 গুণ আর কি। মানে 100কে যদি তুমি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত হচ্ছে, 1800 বেগুন করলে 2700, সেখানে ওরা 27,000 এরকমের পাচ্ছে। তো তার মানে কি হচ্ছে, যে মানির যে ভ্যালু তখনও 1800-এ আমার ধরো খরচ টরচ ইত্যাদি চলতো, এখনো যারা ধরো 27,000 মতো পাচ্ছে, 25 to 30,000, তাদেরও ধরো খরচ টরচ চলছে। তারাও যে বেশি সেভ করতে পারে তাও না, কারণ এখন অনেক খরচ বেড়ে গেছে, মেসেজ চার্জ তোমার এখন 1000-এ পে করতে হয়, আমাদের সময় 100-এ পে করতে হতো। তো এই সমস্ত ব্যাপারগুলো আছেই।
যদিও আমরা যখন রিসার্চ স্কলার আমার যখন কাজ শেষ হচ্ছে, সেই সময়তেই ধরো আন্দোলন শুরু হয়েছিল যে ফেলোশিপ বাড়ানো হোক। মানে আমরা সবচেয়ে কম টাকায় কাজ করে এসেছি। তো সেই সময় 1800টাও কম ছিল বেসিক্যালি, উইথ রেসপেক্ট টু আদার তোমার কস্ট অর আদার ধরো পেমেন্ট ইত্যাদি। তো এনিওয়ে, আর মানি ভ্যালু আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যেটা আমরা খুব একটা বুঝি না, যেটা ইম্পর্টেন্স দেয় কমার্শিয়াল লোকজন, ম্যানেজমেন্টের লোকজন। সেটা কি, মনে করো ধরো তুমি এই যে বিল্ডিংটা কনস্ট্রাকশন করতে গেলে 10 লাখ টাকা তুমি কাকে পে করছো? কন্ট্রাক্টরকে। কিন্তু তুমি 10 লাখ টাকা কোথায় থেকে লোন নিয়েছো? ব্যাংক থেকে। ঠিক আছে, তার মানে তোমার বিল্ডিং এর কিন্তু প্রাইস কিন্তু 10 লাখ টাকা হচ্ছে না, কারণ তোমাকে কি করতে হচ্ছে যে তুমি মনে করো ওই যে 10 লাখ টাকা সেটা শোধ করবে মনে করো 5 বছরে। 5 বছর ধরে তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে, প্রত্যেক মাসে মাসে একটা টাকা পে করবে, একটা করে তোমার টোটাল অ্যামাউন্ট থেকে কমে, সেখানে ইন্টারেস্ট ডিডাক্ট করে, সমস্ত ব্যাপার আছে। তার মানে তুমি ধরো 5 ইয়ার্স ধরে যদি টাকাটা পে করো, তাহলে কিন্তু তোমাকে ওই যে 5 বছর তোমার 10 লাখ টাকা আছে লোন নিয়েছো, সেটা যে ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্ট ইউ হ্যাভ টু পে। তার মানে কি হচ্ছে যে টোটাল যখন দেখা যাবে যে কত টাকা তুমি পে করেছো ব্যাংককে, তখন দেখা যাবে সেই অ্যামাউন্টটা অনেকটাই বেশি, 10 লাখ টাকার অনেকটাই বেশি, হয়তো 12 লাখ টাকা হয়তো হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি তোমার বিল্ডিং এর প্রাইস কিন্তু 12 লাখ রুপিস, নট 10 লাখ তুমি কন্ট্রাক্টরকে দিয়েছো, আর ব্যাংকে তুমি যে টাকাটা ধার করেছিলে তার জন্য ধরো তোমাকে এক্সট্রা ইন্টারেস্ট পে করতে হলো। তার মানে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে বাড়িটা হচ্ছে 12 লাখ টাকা। ধরে নেওয়া হচ্ছে যে 5 বছরে তুমি 2 লাখ টাকা ইন্টারেস্ট দিচ্ছ, টোটাল ইন্টারেস্ট ইজ পে টু দ্য ব্যাংক। তার মানে বাড়িটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 12 লাখ, নট 10। এইবার ধরো এই বাড়িটা তুমি যদি কনস্ট্রাকশনটা আরো তাড়াতাড়ি করতে পারো, যেটা আমি বলছিলাম যে তুমি ধরো বাড়ি কনস্ট্রাকশন যদি তাড়াতাড়ি হয়ে যায়, তুমি যে ভাড়া বাড়িতে আছো সেই টাকাটা পে করতে হবে না, সেটা সেভ হচ্ছে। তো এখানেও তোমার কি হচ্ছে, ওই যে বাড়িটার জন্য যে তোমার টোটাল যে খরচ হচ্ছিল, এক্সট্রা যে রেন্ট তোমাকে পে করতে হচ্ছিল ভাড়া বাড়িতে থাকার জন্য, মেসে থাকার জন্য, সেটাও তোমার কমে যাবে। তো অ্যাকচুয়ালি তুমি বলছো বাড়িটার জন্য 10 লাখ, কিন্তু তোমার অন্যান্য যে ফ্যাক্টর গুলো থাকছে রিলেটেড টু মানি, সেগুলোকেও যদি আমরা ক্যালকুলেট করি, দ্যাট শুড বি ইনকর্পোরেটেড উইথ দ্য মানি ভ্যালু, মানে মানির টাকার যে মূল্য আর কি আমরা বলি সেটা। তো দিস আর দ্য অ্যাডভান্টেজেস অফ নেটওয়ার্ক অ্যানালিসিস। তো এইগুলো আমরা পরীক্ষাতে অনেক সময় আমরা দিয়ে থাকি যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ নেটওয়ার্ক অ্যানালিসিস। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর এক্সাম অলসো। Next, we will discuss about the basic components, two basic components basically, two basic components which are highly related in the our study part and CPM. So two basic components. One is node or event or vertex. গ্রাফ থিওরি পড়ার সময় আমরা নোড আর ভার্টেক্স বলে আমরা পড়েছি, আর এখানে সেটা একটা অ্যাডিশনাল টার্ম ইউজ করা আছে, বলা হচ্ছে তোমার ইভেন্ট বলে। তো বেসিক্যালি দেখো কি হচ্ছে যে অ্যাক্টিভিটিস যেগুলো আমরা বলছিলাম আর কি, যে একটা টাস্ক ইজ কল্ড ওয়ান টাস্ক ইজ অ্যান অ্যাক্টিভিটি। তো এই ধরো অ্যাক্টিভিটি মানে আমি সেই বলছিলাম বিল্ডিং কনস্ট্রাকশনে করার সময় যে ধরো টিউবওয়েল বসানো আর কি, তো টিউবওয়েল বসানো হচ্ছে একটা অ্যাক্টিভিটি। তাহলে এই যে টিউবওয়েল বসানো অ্যাক্টিভিটি, সেটাকে আমরা এজ দিয়ে ডিনোট করবো, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ইজ রিপ্রেজেন্ট, অল দ্য অ্যাক্টিভিটিস আর রিপ্রেজেন্টেড বাই সাম এজ, ডাইরেক্টেড এজ, দ্যাট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, ডাইরেক্টেড এজ। এবার কি হচ্ছে দেখো, শুধু একটা যদি এজ এঁকে দিই তাহলে তো ব্যাপারটা কেমন ইনকমপ্লিট হয়। সেই জন্য কি হবে না, তো এই এজটা শুরু হচ্ছে কোথায় আর শেষ হচ্ছে কোথায় সেটাকে মার্কিং করা উচিত। মানে হচ্ছে ধরো এরকম ব্যাপার যে ধরো তুমি তোমার বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করলে বা তৈরি করতে শুরু করলে মনে করো সে 15 নভেম্বর, তাহলে এটা 15 নভেম্বর আমরা লিখলাম এই নোটে, স্টার্টিং নোটে। আর এন্ড হচ্ছে কবে, মনে করো আমরা বললাম 17 নভেম্বরে এন্ড হবে, তাহলে এটা 17 নভেম্বর। তার মানে নেক্সট ডে আমাদের ধরো টাস্ক আবার পারফর্ম করবো, ধরো দেওয়াল করা, কনস্ট্রাকশন করা, ওয়াল কনস্ট্রাকশন। তাহলে এখান থেকে শুরু হলো 17 নভেম্বর থেকে, বলছিলাম না যে কাটা শেষ হলে বা টিউবওয়েল বসানো শেষ হলে তারপরে আমরা বাকি কাজ শুরু করতে পারবো। তার মানে 17 নভেম্বর থেকে উই ক্যান স্টার্ট অ্যানাদার ওয়ার্ক হুইচ ডিপেন্ডস অন ওয়াটার। তাহলে এখান থেকে আমরা আবার আরেকটা অ্যাক্টিভিটি শুরু করতে পারি। তো সেই জন্য প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ড পয়েন্ট থাকবে, টু মেনটেন দ্য ডেটস অর এনি আদার থিংস। ওকে, তো এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে অ্যাক্টিভিটিস হচ্ছে অ্যাকচুয়াল জিনিস, হ্যাঁ, যে টাস্ক গুলো থাকছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, দ্যাট মিনস দ্যাট আর রিপ্রেজেন্টেড বাই অ্যারোস। তোমরা পড়েছো গ্রাফ থিওরিতে যে ডাইরেক্টেড এজ যদি থাকে তখন গ্রাফকে বলা হয় ডাইরেক্টেড গ্রাফ, আর যদি ডিরেকশন না থাকে তাহলে বলা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। তো আমাদের এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ, কারণ একটা শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে কোথায় মেনশন করতে হবে, কোন ডেটে স্টার্ট হচ্ছে কোন ডেটে এন্ড হচ্ছে,
তো সেই জন্য আমাদের ধরো ডাইরেকশন দিতেই হবে। তো স্টার্টিং নোডকে বলা হচ্ছে তোমার টেল ইভেন্ট অর নোড, টেল বলা হয়, আর এটা হেড বলা হচ্ছে। মানে যেটা যেখানে ফিনিশ হচ্ছে সেটা হচ্ছে হেড নোড, আর যেটা স্টার্ট হচ্ছে তাকে বলা হচ্ছে টেল নোড। এবার হচ্ছে দেখো এই যে ইভেন্ট থাকছে, সেই ইভেন্টে দুই ধরনের ইভেন্ট, সেটা এখানে আমরা ডিসকাস করছি। যে এইটা দেখো মার্জ ইভেন্ট বলা হচ্ছে, কেন না তো অনেকগুলো অ্যাক্টিভিটিস যদি একটা জায়গায় একটা ইভেন্টে এসে মিট করে, তখন আমাদের বলছি দ্যাট ইভেন্ট ইজ কল্ড দ্য মার্জ ইভেন্ট। মানে সাম ইভেন্টস আর মার্জ ইনটু এ সিঙ্গেল নোড। তো তখন যে নোডে করবে সেই নোডটাকে বলা হচ্ছে মার্জ ইভেন্ট। মানে অনেকগুলো অ্যাক্টিভিটিস একটা নোডে যদি মার্জ হয়ে যায়, মিশে যায়। বার্স্ট ইভেন্ট বলছি কি না, তো একটা নোড থেকে যদি অনেকগুলো অ্যাক্টিভিটিস বেরোয়, তো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। মানে যা হাইলাইট করা হচ্ছে যে কিছু কিছু ইভেন্ট থাকবে বা কিছু কিছু নোড থাকবে, এখানে ইভেন্ট আর নোড হচ্ছে সেম থিং। যে কিছু কিছু ইভেন্ট থাকবে যেখানে অনেকগুলো তোমার অ্যাক্টিভিটিস এসে মিট করবে, আর কিছু ইভেন্ট থাকবে যেখান থেকে অনেকগুলো অ্যাক্টিভিটিস বেরোবে। ব্যাস, এটা ডায়াগ্রাম আমরা যখন ড্র করব তখন এটা আমরা দেখতে পাবো। তো এটা ন্যাচারাল থিংস, এটা নিয়ে খুব বেশি আমাদের মাথা ঘামানোর দরকার নেই, বাট দিস আর দ্য নেম অফ দ্য কাইন্ড অফ ইভেন্টস। অ্যাক্টিভিটিস হচ্ছে যেটা বলছিলাম, সেই অ্যাক্টিভিটি এখানে একই কথাই লেখা আছে, একই ডায়াগ্রাম, সেম ডায়াগ্রাম, বাট অ্যাক্টিভিটি ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তো এখানে দেখো, এখানে কথাগুলো লেখা আছে যে অ্যাক্টিভিটিস আর আইডেন্টিফাইড বাই দ্য নাম্বার অফ দেয়ার স্টার্টিং ইভেন্ট অ্যান্ড এন্ডিং ইভেন্ট অ্যান্ড অর্ডার পেয়ার আইজে। অর্ডার পেয়ার মিনস তো জানোই নিশ্চয়ই, যে আগের আর পরের যে দুটো নাম্বার থাকবে তাদের মধ্যে ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার দে হ্যাভ সাম ডিফারেন্সেস, তো তাকে অর্ডার বলা হয়। আর যদি আই আর যে তুমি আগে পরে লিখলে কিছু ম্যাটার যদি না করে, তখন তাকে নন অর্ডার পেয়ার, অন অর্ডার পেয়ার বলে। যেমন ধরো কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোনো একটা পয়েন্টের যে কোঅর্ডিনেট, আমাদের কি হয় যে ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে 2D তে ফার্স্ট কোঅর্ডিনেট মিনস এক্স কোঅর্ডিনেট, আর সেকেন্ড কোঅর্ডিনেট মিনস ওয়াই কোঅর্ডিনেট। তো সেগুলো তুমি যদি ইন্টারচেঞ্জ করো, ব্যাপারটাই তোমার চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমাদের যে ধরো থাকে, মানে যে কোঅর্ডিনেটস গুলো থাকে, দে আর অর্ডার্ড। এখানে যেহেতু ডাইরেক্টেড আমাদের গ্রাফ, সেই জন্যই হচ্ছে আমাদের এখানে ডিরেকশনটা দেওয়া নেই, কোনো কারণে ভুল হয়ে গেছে। যেহেতু ডাইরেক্টেড গ্রাফ, তো সেই জন্য কি হচ্ছে না, তো এই আই আর জে, স্টার্টিং ইভেন্ট হচ্ছে আই আর এন্ডিং ইভেন্ট হচ্ছে জে, দ্যাট ওয়ান ইম্পর্টেন্ট অ্যান্ড ইজ কল্ড দ্য অর্ডার ইভেন্ট। ওকে, কি ফোন করছে তোমাদের, তোমরা শুনতে পাচ্ছ না কি গো? হ্যালো, ক্লাস চলছে, আমি পরে করছি ফোন। হ্যাঁ, তো আমি তো ভাবলাম তোমরা শুনতে পাচ্ছ না বলে তাই হয়তো করছো। এনিওয়ে, তাহলে বুঝতে পারছো যে আমাদের আই আর যে একটা অর্ডারলি মেনটেন করতে হবে, এই সমস্ত হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর জেনারেলি কি হচ্ছে যে অ্যাক্টিভিটিস, দেখো এখানে একটা আছে, অ্যাক্টিভিটিস আর অলসো ডিনোটেড বাই ক্যাপিটাল আলফাবেটস, এ বি সি ক্যাপিটাল আলফাবেট দিয়ে অ্যাক্টিভিটি গুলো আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করবো। ব্যাস, এইবারে যেটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টাইপস অফ অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস আর দেয়ার। তো তাদের নাম আছে দেখো, প্রিডিসেসর অ্যাক্টিভিটিস, প্রিডিসেসর, আর একটা হচ্ছে সাকসেসর অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে ডামি অ্যাক্টিভিটি। তিন ধরনের অ্যাক্টিভিটি আমাদের থাকবে। তো ডামি অ্যাক্টিভিটিটা ধরো স্পেশালি আইডেন্টিফাইড ব্যাপার, আর সাকসেস আর প্রিডিসেসর অত বেশি ইম্পর্টেন্ট না। মানে ধরো কোনো একটা নোড আছে, কোনো একটা ইভেন্ট আছে, তার সেই ইভেন্ট থেকে যে অ্যাক্টিভিটিস গুলো বেরোবে একটা নোড থেকে, যেমন ধরো আগের পিকচারে ধরো এখান থেকে বেরোচ্ছে, তো তার মানে এই নোডের রেসপেক্টে যে ইভেন্ট গুলো বেরোচ্ছে, যে অ্যাক্টিভিটিস গুলো বেরোচ্ছে আউটগোয়িং, তাদেরকে বলা হচ্ছে সাকসেসর। এই নোডের রেসপেক্টে এটা হচ্ছে সাকসেসর, পরবর্তী। আর এই নোড থেকে যেগুলো ঢুকবে, ধরো এখানে যদি ঢুকতো ইনক্লুড হতো, তখন সেগুলো হতো প্রিডিসেসর। মানে আগের গুলো হচ্ছে প্রিডিসেসর, পরে এগুলো হচ্ছে সাকসেসর অ্যাক্টিভিটিস। এই হচ্ছে ব্যাপার, মানে ইংলিশ মানে জানলে তোমার এটা জানা যাবে, আর কিছুই না। তো ইম্পর্টেন্ট প্রিডিসেসর অ্যাক্টিভিটিস বলছে, দেখো তার একটা যে গুরুত্বপূর্ণ কথা, সেটা বলছেন অ্যান অ্যাক্টিভিটি হুইচ মাস্ট বি কমপ্লিটেড বিফোর ওয়ান অর মোর আদার অ্যাক্টিভিটিস স্টার্টিং ইজ নোন অ্যাজ দ্য প্রিডিসেসর। মানে ধরো আমরা একটা জায়গায় আছে, একটা নোডে দাঁড়িয়ে আছি, তাহলে কি হচ্ছে, তার আগের আগের যে ইভেন্ট গুলো, মানে ওই নোডে যে ইভেন্ট গুলো ঢুকছে, সেই ইভেন্ট গুলো যদি আমাদের শেষ হয়, সরি, যে অ্যাক্টিভিটিস গুলো ঢুকছে সেই অ্যাক্টিভিটিস গুলো শেষ হওয়ার পরে আমরা ওই নোডের রাইট হ্যান্ড সাইডের ওই নোড থেকে যে অ্যাক্টিভিটিস গুলো বেরোচ্ছে সেগুলো আমরা স্টার্ট করতে পারবো। তো সেই জন্যই বলছে যেগুলো স্টার্ট করব তার আগের যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে তারা হচ্ছে প্রিডিসেসর, এবং সেইগুলো আগে কি করতে হবে, কমপ্লিট হতে হবে। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যান অ্যাক্টিভিটি হুইচ মাস্ট বি কমপ্লিটেড
বিফোর ওয়ান অর মোর আদার অ্যাক্টিভিটি স্টার্ট। তাহলে যে অ্যাক্টিভিটি শেষ হবে তারপরে আমরা শুরু করতে পারবো। তাহলে কি হচ্ছে, যেগুলো শুরু করব তার রেসপেক্টে ওই অ্যাক্টিভিটিটা হচ্ছে প্রিডিসেসর। তো আমরা এটাকে এইভাবে ভাববো, একটা নোড আছে, সেই নোডের থেকে যে অ্যাক্টিভিটিস গুলো বেরোচ্ছে সেগুলো আমরা শুরু করতে পারবো যদি ওই নোডে যে অ্যাক্টিভিটিস গুলো ঢুকছে সেগুলো শেষ হওয়ার পরে। তো সেই জন্য ওই নোডে যেগুলো ঢুকছে সেগুলো হচ্ছে প্রিডিসেসর, আর যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে সাকসেসর। এই হচ্ছে ব্যাপার। তো সাকসেসর প্রিডিসেসর এরকম হবে। আর ডামি অ্যাক্টিভিটিস হচ্ছে, দেখো এটা হচ্ছে কি, আমরা যখন ডায়াগ্রামটা ড্র করব সেই ড্র করার সময় কিছু কিছু এক্সট্রা এজ আমরা ইনক্লুড করে দেবো, এক্সট্রা অ্যাক্টিভিটিস আমরা ইনক্লুড করবো উইথাউট এনি কস্ট অফ দ্যাট অ্যাক্টিভিটি। মানে যে এজ গুলো আমরা ইনক্লুড করব সেই এজ গুলো যে এজ ওয়েস্ট, তো সেইগুলো জিরো হবে। কারণ হচ্ছে আমি বলছিলাম আর কি যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস একটা ওয়েট থাকবে, কেন না তো প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কমপ্লিশনের একটা টাইম থাকবে, ডিউরেশন থাকবে। সো যে কমপ্লিশন টাইম অর ডিউরেশন ইজ নাথিং বাট দ্য এজ ওয়েট। এবার অ্যাক্টিভিটিস এর মধ্যে কিছু অ্যাক্টিভিটিস আমরা বা নেটওয়ার্কের মধ্যে কিছু অ্যাক্টিভিটি আমরা এক্সট্রা অ্যাড করে দেবো টু কমপ্লিট দ্য প্রজেক্ট অর টু কমপ্লিট দ্য নেটওয়ার্ক অর দ্য গ্রাফ। ঠিক আছে, গ্রাফটা একটা কমপ্লিট ফর্মে, কমপ্লিট মানে বলছি, তো সেইটা কমপ্লিট ফর্ম আনার জন্য আমরা কিছু কিছু অ্যাক্টিভিটিস দেবো উইথ জিরো ওয়েট। জিরো ওয়েটটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এজগুলো ফিজিক্যালি থাকবে বাট ইট হ্যাজ নো সিগনিফিকেন্ট। তো কেন এরকম করা হচ্ছে, তার কারণ হচ্ছে দেখো যে পুরো যে নেটওয়ার্কটা আমরা বানাবো সেই নেটওয়ার্কে একটা নোড থাকবে, একটা সিঙ্গেল নোড থাকবে হুইচ আই মানে উইথাউট এনি অ্যাম্বিগুইটি, উইথাউট এনি কনফিউশন, দ্যাট নোড ইজ আ স্টার্টিং নোড। সিমিলারলি পুরো নেটওয়ার্কের মধ্যে আরেকটা নোড থাকবে, সেটা হচ্ছে ইউনিক নোড দ্যাট রিপ্রেজেন্টস দ্য এন্ড অফ দ্য এন্টায়ার প্রজেক্ট। তাহলে এন্ড যেখানে হবে সেটা হচ্ছে ইউনিক নোড, সেখানে কোনো ডাউট থাকবে না, কনফিউশন থাকবে না। তো সেই নোডটা হচ্ছে তোমার ইউনিক। তো সেই একটা ধরো স্টার্টিং নোড থাকবে, একটা হচ্ছে এন্ডিং নোড। তো সেই ধরো এন্ড করার জন্য বা স্টার্ট করার জন্য আমরা কি করব, কিছু এক্সট্রা নোড যদি আমাদের এক্সট্রা অ্যাক্টিভিটিস বা একটা এক্সট্রা এজ আমরা জুড়ে দেবো, যাতে পুরো নেটওয়ার্কটার মধ্যে একটা তোমার স্টার্টিং নোড হয় আর একটাই যেন এন্ডিং নোড হয়। সেটা একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে কেন আমাদের জুড়তে হয়। দেখা যায় যে অনেক অ্যাক্টিভিটিস আমরা হয়তো ড্র করে করে গেলাম, গিয়ে দেখা গেলো একটা অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল, একটা নোডে শেষ হলো, সেখান থেকে আর কিছু বেরোনোর কথা কিছু বলা নেই। এমন জায়গায় একটা শেষ হলো সেখান থেকে কিন্তু আর অন্য অ্যাক্টিভিটিস বেরোচ্ছে না, অন্যান্য জায়গা থেকে ধর অ্যাক্টিভিটিস বেরোতে বেরোতে কোথাও একটা গিয়ে শেষ হয়ে গেল। এখন আমাদের কি হচ্ছে, ওই যে একটা যে আইসোলেটেড একটা যে নোড থেকে গেল সেইটাকে কানেক্ট করার জন্য আমরা ডামি অ্যাক্টিভিটি জুড়বো, সেটা আমরা পরে দেখাচ্ছি। এবার ধরো একটা এক্সাম্পল আমরা কনসিডার করছি, ছোট একটা প্রবলেম, যে প্রবলেম থেকে কিভাবে আমাদের নেটওয়ার্ক আসবে সেটা দেখাচ্ছি। তাহলে আমরা যেটা বলছিলাম দেখো কেন ডামি আসবে সেটাও আমরা বুঝে নেব। তো এই প্রবলেমটা দেখো খুব একটা সিম্পল প্রবলেম, বলছে যে লেট আস কনসিডার অ্যান এক্সাম্পল অফ এ কার টেকিং টু এ গ্যারেজ ফর ক্লিনিং। মানে আমাদের ধরো একটা কোথাও আমরা নিয়ে যাবো একটা কারকে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য। তাহলে আমরা কি করব, ধরো যে আমরা ধরো এখানে ইভেন্ট গুলো বলে দেওয়া আছে কি কি আমাদের কাজ করতে হবে। তো স্টার্টিং অফ কার ফ্রম হাউস, বাড়ি থেকে আমরা কারকে নিলাম। তারপরে পার্কিং অফ কার ইন গ্যারেজ, যেখানে আমরা ধরো যে গ্যারেজে গিয়ে আমরা পরিষ্কার করবো সেই গ্যারেজে পার্ক করলাম, তাই না, বাড়ি থেকে বার করছি, একটা কাজ, একটা পয়েন্ট। তারপরে ধরো গ্যারেজে গিয়ে দাঁড়ালাম, সেটার একটা কাজ। মাঝখানে কি করা হচ্ছে, মাঝখানে আমরা গাড়িটাকে ড্রাইভ করছি, তো ড্রাইভিং ইজ অ্যান অ্যাক্টিভিটি। ঠিক আছে, যে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি, গাড়িকে যে চালিয়ে নিয়ে যাচ্ছি, দ্যাট ওয়ান ইজ অ্যান অ্যাক্টিভিটি। তারপরে বলছে দেখো কমপ্লিশন অফ আউটসাইড ক্লিনিং, বাইরেটা পরিষ্কার করা হলো। কমপ্লিশন অফ ইনসাইড ক্লিনিং, ভিতরটা তারপরে পরিষ্কার করা হয়, গাড়ির ভিতর বাইরে দুটো পরিষ্কার করতে হয় তবে কমপ্লিট পরিষ্কার হবে। তো ক্লিন যখন হয়ে গেল তখন বলছে টেকিং অফ কার ফ্রম গ্যারেজ, তাহলে গ্যারেজ থেকে আমরা কার নিলাম। পার্কিং অফ কার ইন হাউস, তারপর বাড়িতে আমি পার্ক করলাম। এইগুলো হচ্ছে আমাদের যদি কাজ হয়, তাহলে এইটাকে যদি আমরা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি তাহলে কি কি হবে দেখো। তাহলে কি হচ্ছে দেখো, যে ফার্স্ট যে দুটো টাস্ক আর লাস্ট দুটো টাস্ক হচ্ছে সেম, উল্টো অর্ডারে আছে, তাই আগে হাউস লেখা আছে, কার ফ্রম হাউস, আর তারপরে কার ইন গ্যারেজ। আর তারপরে দেখো লাস্টে ফিফথে বলা আছে টেকিং কার ফ্রম গ্যারেজ, কার শেষে গ্যারেজ থেকে নিলাম তারপর বাড়িতে আনছি। মাঝখানে কি হচ্ছে, ইনসাইড আর আউটসাইড ক্লিনিং হচ্ছে। তো এইটাকে দেখো ডায়াগ্রামে আমরা রিপ্রেজেন্ট করছি, এই যে ওয়ান যেটা লেখা আছে সেটা হচ্ছে আমার হাউস, বাড়ি থেকে গাড়িটাকে নিলাম। তারপরে নাম্বার টু হচ্ছে ইভেন্ট টু আর কি, সেটা হচ্ছে গাড়িটাকে গ্যারেজে পার্ক করলাম। মাঝখানে কি হচ্ছে, একটা যে অ্যাক্টিভিটিস লিখেছি দ্যাট ওয়ান ডিনোটেড বাই এ, দ্যাট রিপ্রেজেন্টস দ্য ড্রাইভিং অফ দ্য কার ফ্রম হাউস টু গ্যারেজ।
তো দ্যাট ওয়ান ইজ অ্যান অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাহলে এ হচ্ছে অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে গাড়িকে যে আমরা বাড়ি থেকে গ্যারেজে নিয়ে যাচ্ছি, চালিয়ে নিয়ে যাচ্ছি, গাড়ি ড্রাইভ করা, সেটা একটা একটা হচ্ছে কাজ, একটা অ্যাক্টিভিটি। গ্যারেজে পৌঁছানোর পরে কি হচ্ছে, ভিতরে পরিষ্কার করতে হবে আর বাইরে পরিষ্কার করতে হবে, আউটসাইড আর ইনসাইড ক্লিনিং করতে হবে। তাহলে আউটসাইড আর ইনসাইড যখন আমরা ক্লিন করব তখন কি হবে তোমার, সেই দুটো কাজ একসাথে করা যেতে পারে, আবার আলাদা আলাদা প্যারালালি করা যেতে পারে, আর সিকুয়েন্সিয়ালি করতে পারি। তার মানে হয়তো একজনই যদি লেবার থাকে, তাহলে সে কি করলো, বাইরেটা ক্লিন করলো আগে বা ভিতরটা আগে ক্লিন করলো, করে তারপরে হয়তো অন্যটা করলো, মানে আগে হয়তো ভিতরটা করে তারপর বাইরেটা করলো। একজন লোক যদি থাকে, দুজন যদি থাকে, তাহলে কি হবে, একসঙ্গে তারা কি করতে পারলো না, তো ভিতরে একজন কাজ পরিষ্কার করতে শুরু করলো, একজন বাইরে পরিষ্কার করতে শুরু করলো। তার মানে এই দুটো কাজ প্যারালিলি করার স্কোপ আছে। তো সেই জন্য আমরা কি করছি, 2 থেকে দেখো 3 হচ্ছে একটা অ্যাক্টিভিটি, আর 2 থেকে 4 হচ্ছে একটা অ্যাক্টিভিটি, যেখানে বি বা সি এদের মধ্যে একজন হচ্ছে আউটসাইড ক্লিনিং, একজন হচ্ছে ইনসাইড ক্লিনিং। তো বি আর সি আর দ্য ইভেন্টস ক্লিনিং আউটসাইড অর ইনসাইড। তো যখন আমাদের ধরো পরিষ্কার শেষ হয়ে গেল, এই ধরো পরিষ্কার শেষ হয়ে গেল, তার মানে এবার আমরা কি করব, আমরা গ্যারেজে গাড়িটা আছে, পরিষ্কার কমপ্লিট হলো, আমরা ধরো গ্যারেজ ওনারকে আমরা টাকা দিয়ে দিলাম, দেওয়ার পর আর গাড়িটা নেবো আর কি, নিয়ে আমরা বাড়িতে আসবো। তাহলে গাড়িটা নিয়ে বাড়িতে আসবো, তার মানে ধরো এখানে আমরা আছি, ধরো আফটার ক্লিনিং আমরা ফিরতে আছি, সেটা আমরা বলছি আর কি কানেকশনটা কিভাবে। এবার এখান থেকে বাড়িতে আসছি, তার মানে গাড়িটা ড্রাইভ করে আমরা বাড়িতে এলাম। কিন্তু এবার দেখো কি হচ্ছে, যখন ইনসাইড ক্লিন হচ্ছে এবং আউটসাইড দুটো যখন ক্লিনিং কমপ্লিট হবে, তখনই তো আমরা গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে বাইরে বাড়িতে আসতে পারবো। তো সেই জন্য দেখো এখানে কিন্তু 3-এ শেষ হয়ে গেল, 4-এ শেষ হয়ে গেল। মানে ইনসাইড ক্লিনিং ধরো 3-এ শেষ হচ্ছে, আউটসাইড ক্লিনিং মনে করো 4-এ শেষ হয়ে গেল ভার্টেক্সে। এইবার আমাদের তো কি করতে হবে, এবার তো গাড়িটাকে পিক আপ করতে হবে। তো কখন পিক আপ করতে পারবো, আফটার কমপ্লিশন অফ ইনসাইড ক্লিনিং অ্যান্ড আফটার কমপ্লিশন অফ আউটসাইড ক্লিনিং। দুটো কাজ যখন শেষ হবে তখন। এবার ধরো দুটো টাইম কি হয়, কম বেশি লাগে। ধরো ইনসাইড ক্লিনিং এ টাইম কম লাগছে, আউটসাইডে বেশি লাগলো। তো সেই জন্য কি হবে, দুটো কমপ্লিট হওয়ার পরে আমরা গাড়িটাকে নিতে পারবো গ্যারেজ থেকে এবং বাড়িতে আসতে পারবো, এটা একটা কন্ডিশন। দুটো যখন কমপ্লিট হবে, এবার দুটো টাইম কি হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তো সেই জন্য আমরা কি করছি, একটা থার্ড পয়েন্ট, মানে আদার দ্যান 3 and 4 আদার একটা পয়েন্ট আমরা নিলাম, নোট নিলাম। তো যেখানে আমরা বলছি কি যে 3 কাজ শেষ হলে এখানে চলে আসলাম, একটা আমরা ধরো ডামি একটা অ্যাক্টিভিটিস জুড়ে দিলাম, 4 থেকেও আমরা একটা ডামি অ্যাক্টিভিটি জুড়ে দিলাম। তো বুঝতে পারছো, মানে তার মানে একটা জায়গায় মিট করাচ্ছে, টু ড্র দ্য নেটওয়ার্ক অ্যাকচুয়ালি। মানে তুমি 3 থেকে একদম ধরো 6 আসতে পারবে না, 4 থেকেও 6 আসতে পারবে না, কারণ কি হচ্ছে, যখন ক্লিনিং আর এটা শেষ হয়ে যাবে, তারপরে তুমি তারপর গাড়িটা গ্যারেজ থেকে পিক আপ করবে, তারপর ড্রাইভ করে আসতে পারবে। তার বুঝতে পারছো যে এখানে তুমি, আমরা যদি ডাইরেক্টলি 3 থেকে 6 যদি করি, তাহলে কি হবে, 3 তো আর পিক আপ আমরা যদি বলি যে ঠিক আছে ইনসাইড ক্লিনিং শেষ হলো, তারপর গাড়িটা নিয়ে আমরা ড্রাইভ করে এখানে চলে এলাম। আবার 4 মানে কি, ধরো আউটসাইড ক্লিনিং শেষ হলো, তারপরে আমরা গ্যারেজ থেকে গাড়িটাকে নিলাম, নিয়ে বাড়িতে চলে এলাম। তাহলে গন্ডগোলটা কি হচ্ছে, যে ড্রাইভ করা দুটো এজ হয়ে যাচ্ছে, দুটো অ্যাক্টিভিটিস, কিন্তু ড্রাইভ তো একটাই, গ্যারেজ থেকে গাড়ি নেবো আর আমার বাড়িতে আসবো, তার মানে একটাই, কিন্তু ড্রাইভিং ব্যাপারটা একটাই থাকছে। তো সেই জন্য 3 থেকে 6-এ যদি আমরা এজ দিই, আবার যদি 4 থেকে 6-এ এজ দিই, তাহলে দুটো অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো ঠিক হচ্ছে না, প্রপার হচ্ছে না। তো সেই জন্য আমরা কি করছি, যে 3 থেকে 5 একটা আমরা নতুন নোড আমরা অ্যাড করলাম, 4 থেকে ধরো 5 একটা নতুন নোড অ্যাড করলাম, করে আমরা এখান থেকে 3 থেকে 5-এ একটা ডামি এজ দিয়ে দিচ্ছি, যার তোমার হচ্ছে টাইমই হচ্ছে 0। এই যে ডি অ্যাক্টিভিটি বলেছে আমরা, এই ডামিটা ডটেড লাইন দিয়ে আমরা বা ডটেড ডাইরেক্টেড এজ দিয়ে আমরা দিচ্ছি, এবং ওয়েট অফ দ্যাট এজ ইজ 0। ধরো বি হচ্ছে ইনসাইড ক্লিন, তার একটা টাইম থাকবে ধরো 2 ঘন্টা। সি হচ্ছে ধরো আউটসাইড ক্লিনিং, তার একটা টাইম থাকবে মনে করো সে 3 ঘন্টা। কিন্তু এইটা যে আমরা জুড়ে দিলাম, তার কোনো টাইম থাকবে না। তো এই ধরো 3 থেকে 5-এ যে এজ আছে সেটাও ডটেড, ডাইরেক্টেড এজ ডটেড, এটাকে বলা হচ্ছে ডামি। আবার 4 থেকে 5-এ যেটা আছে সেটাও ডামি, টু কমপ্লিট দ্য গ্রাফ ইন এ প্রপার ওয়ে। তো সেই জন্য ডামি, এটাও ডটেড হবে, ডটেডটা এটা ঠিক ঠিক আসেনি আর কি, এটাও ডটেড এটাও ডটেড, ডি আর ই দুটো হচ্ছে ডামি এবং তারা দুটোই ডট হবে। তো সেইটাকে আমরা 5 একটা পয়েন্টে মিট করাচ্ছি, বুঝতে পেরেছো, যে তার মানে কি দুটোই কমপ্লিট হওয়ার পরে আমরা ধরো গ্যারেজ থেকে গাড়িটা নিতে পারবো, সেটা একটা ব্যাপার। তাহলে এখানে 5 আসা মানে হচ্ছে যে মানে গাড়িটা ক্লিন সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কার ইজ ক্লিনিং ইজ কমপ্লিট, যখন আমরা 5-এ রিচ করছি। তো সেইখান থেকে
মানে পরিষ্কার বুঝতে পারছো যে কোনো আমাদের অ্যাম্বিগুইটি কনফিউশন কিছু থাকছে না। 5 আসা মানে আমাদের গাড়ি ক্লিন হয়ে গেছে, আউটসাইড ইনসাইড দুটোই ক্লিন হয়ে গেছে। তো সেই জন্য এখানে আমাদের ডামি গুলোকে জুড়তে হয়েছে যাদের কোনো টাইম ডিউরেশন নেই, জাস্ট টু কমপ্লিট দ্য ডায়াগ্রাম। মানে ডায়াগ্রামটা ঠিকঠাক ভাবে আঁকার জন্য, কনফিউশন অ্যাভয়েড করার জন্য আমরা এই 5 নাম্বার নোটকে ইন্ট্রোডিউস করছি, তার সঙ্গে দুটো ইয়েস থাকছে। এরপরে ধরো গ্যারেজ থেকে নিলাম, 5 মানে হচ্ছে গ্যারেজ থেকে পিক আপ করা গাড়ি, তারপরে ড্রাইভ করলাম, ড্রাইভ করা মানে হচ্ছে অ্যাক্টিভিটি এ, তারপরে আমরা ধরো বাড়িতে চলে এলাম হচ্ছে 6। তো এই হচ্ছে তোমার প্রসেস টু ড্র এ নেটওয়ার্ক। ঠিক আছে, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা বললাম, যদি কারো ডাউট থাকে বলো, আমি বলে দিচ্ছি এখানে। এই যে নেটওয়ার্কটা ড্র করার জন্য মানে পরপর পরপর অ্যাক্টিভিটিস গুলো তো বুঝতে পারছো, সেটা খুব একটা টাফ না, কিন্তু যেটা হচ্ছে অসুবিধা সেটা হচ্ছে তোমার ওই এটা ডামি গুলো কেন জোড়া আছে। ডামি যদি না জুড়তাম, আমরা যদি 3 থেকে মানে ধরো ইনসাইড ক্লিন হলো আমরা বাড়ি চলে আসতে পারি, আউটসাইড ক্লিন হলে বাড়ি আসতে পারি, কিন্তু দুটো হলেই যে বাড়ি আসতে পারছে তখন কিন্তু সেটা আসবে না। যদি আমরা 3 থেকে ডাইরেক্টলি 6 বা 4 থেকে ডাইরেক্টলি 6 এ যদি আমরা এজ জুড়ে দিতাম, তাহলে দুটো ড্রব্যাক মানে হচ্ছে যে দুবার আমাদের ড্রাইভিং এর জন্য দুটো অ্যাক্টিভিটি ড্র করতে হচ্ছে, আর আরেকটা হচ্ছে যে দুটো শেষের পরেই যে আমরা আসছি সেটাও কিন্তু বোঝা যেত না। কারণ আমরা কি মনে করতাম 3 থেকে 6 যদি ড্র করতাম তখন মনে হতো যে 3 শেষ হয়েছে হলেই আমরা 6 চলে আসতে পারবো। আবার 4 থেকে 6 যদি আমরা ড্র করতাম তার মানে কি হতো যে 4 এন্ড হলেই আমরা 6 আসতে পারবো, কিন্তু এখানে ব্যাপারটা তা না, আমাদের বিআরসি দুটো অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে আসতে পারবো। তো সেই জন্য 5 শুড বি অ্যাডেড। 5 নোটটা যদি আমরা অ্যাড করতেই হয়, তার মানে এখানে যে এজ গুলো থাকবে সেগুলো হচ্ছে ডামি। তো এই ব্যাপারটা একটু বুঝবে, তারপরে যখন আমরা নেটওয়ার্ক ড্র করব তখন দেখবে কি হবে না, তো সুবিধা হবে যে আমাদের কেন করতে হচ্ছে, কি বলে ওই ডামি অ্যাক্টিভিটিস কেন আনতে হচ্ছে। তো এখানে সেই কথাগুলো বলা আছে, এই যে এক্সপ্লেনেশনটা এই স্লাইডের মধ্যে দেওয়া আছে, সেটা আমি যতটা বললাম অতটা নেই, খুব ফর্মাল ওয়েতে 2-4টা লাইনে লেখা আছে। এবার হচ্ছে দেখো যে নেটওয়ার্ক ড্র করার সময় কিছু আমাদের এরার আসে, মানে ভুল হয়ে যায় আর কি। সেগুলো কি কি ধরনের আমাদের মিস্টেক হয় সেগুলো এখানে আমরা বলবো। তো সেই জন্য বলা আছে যে কমন এরার্স, ঠিক আছে, মানে মিস্টেক যেগুলো আমরা করে ফেলি, কি কি মিস্টেক করে ফেলি আমরা যদি জেনে নিই তাহলে কি হবে, নেক্সট টাইমে আমাদের সেগুলো আমরা অ্যাভয়েড করবো। তো ফার্স্ট বলা আছে দেখো লুপিং অর সাইক্লিং। তো কি হচ্ছে লুপ বা সাইক্লিং জানো আর কি, যেমন ধরো এখানে যে 2 থেকে আমরা কোথায় যেতে পারছি 3, 3 থেকে 4, 4 থেকে আবার 2, তার মানে 2, 3, 4 ইজ এ সাইকেল। তো এটা হচ্ছে লুপ হয়ে যাচ্ছে বা সাইকেল হয়ে যাচ্ছে। তো এরকম যেন নেটওয়ার্কের মধ্যে না থাকে, ঠিক আছে, মানে নেটওয়ার্ক ড্র করার সময় এমন ভাবে ড্র করবে যাতে এই ধরনের সাইক্লিং ব্যাপার না আসে। সাইক্লিং হলে কি প্রবলেম হবে, প্রবলেমটা হবে এরকমই, ধরো তুমি 2 এখানে আছো, 1 থেকে 2 তে পৌঁছালে, 2 থেকে 3 তে গেলে, 3 থেকে যদি 5 এ চলে যাও দ্যাটস এনাফ, দ্যাট ইজ নো প্রবলেম। কিন্তু বাই চান্স যদি 3 থেকে 4 এ চলে আসো, 4 থেকে 2 এ যেতে হবে, 2 থেকে 2 তে গেলে আবার কোথায় যাবে, ইট শুড গো টু 5 3 সরি 2 থেকে 3 তেই যেতে হবে। তো তার মানে এই জায়গাতে তোমার তখন সাইকেল হতে শুরু করবে, মানে তোমার যখন প্রবলেমটা সলভ করবে দেখি সেই প্রবলেমটা আবার সলিউশন শেষই হবে না, সাইক্লিং হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ওইটুকু জায়গার মধ্যে ঘুরে যাবে। তো সেই জন্য সাজেস্ট করা হয় যে ইউ ডু ড্র এ নেটওয়ার্ক ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য নেটওয়ার্ক ডাজ নট কন্টেন এনি সাইকেল, ঠিক আছে। তো সেটা একটা আমাদের অ্যাভয়েড করতে হবে, মানে নেটওয়ার্ক ঠিকঠাক করে আঁকলেই দেখবে সাইকেল বাদ দিয়ে তোমার নেটওয়ার্ক আসবে, এটা হচ্ছে ঘটনা। কিন্তু যদি আমরা ড্র করার সময় যদি প্রপারলি ব্যাপারটা না বুঝতে পারি বা প্রপার রিপ্রেজেন্টেশন যদি না হয়, তাহলে সাইক্লিক হয়ে যাওয়ার ভয় থাকে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। তারপরে বলা হচ্ছে দেখো ড্যাংলিং বলছে। তো ড্যাংলিং কি হচ্ছে দেখো, যে এই যে আমরা ধরো নেটওয়ার্কটা এঁকেছি, এটা ঠিকই আছে, ধরো এখানে এলাম, এখান থেকে এখানে যাচ্ছি, নিচে একটা যাচ্ছে, এখানে যাচ্ছে, তারপরে এখানে লেফট সাইড রাইট সাইডে যাচ্ছে, এক জায়গায় মিট হয়ে গেল। কিন্তু এইখানে যেটা দাঁড়ালো দেখো, এই যে নোটটা যেটা দাঁড়াচ্ছে, দ্যাট ওয়ান আইসোলেটেড অ্যাকচুয়ালি। তো আইসোলেট করা যাবে না। তো আইসোলেট করা যাবে না, তো এরকম সিচুয়েশন হলে কি করবে, যেটা আগে আমি বলছিলাম কেন ডামি দেওয়া হয় সেটা বলার সময় তো বলছিলাম যে আইসোলেটেড যদি হয়ে যায় তাহলে ইউ হ্যাভ টু ড্র অ্যান এজ ফ্রম দিস নোড টু এন্ড নোড। এন্ড নোড হচ্ছে এইটা, তাহলে এই নোড থেকে এই যেখানে ধরো একটা নোড আছে সেই নোডের মধ্যে একটা এজ জুড়তে হবে, ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। সেই এজটা কি হবে, ডামি এজ হবে। তো এইভাবে একটা আইসোলেট করে কোনো নোডকে রাখা যাবে না, দ্যাট ওয়ান ইজ কল্ড দ্য ড্যাংলিং, দ্যাটলিং শুড বি অ্যাভয়েডেড। তো এই ড্যাংলিং যদি হয়ে যায়, হতেই পারে, আমি দেখেছি অনেক নেটওয়ার্ক ড্র করার সময় এরকমের একটা আইসোলেটেড নোডে এসে আমরা দাঁড়িয়ে গেলাম, এখান থেকে আর কোথাও বেরোনো যাচ্ছে না।
তো তখন আমরা কি করব না, তো এই যে এটা এন্ড নোড, এটাও তো বুঝতে পারছি, আবার এটা দেখে মনে হচ্ছে এটাও এন্ড নোড। তাহলে এটা হচ্ছে যদি আমাদের ফাইনালি যদি এন্ড হয়, তাহলে এই নোডের সাথে এই নোডের মধ্যে একটা ডামি এজ দিয়ে দেবে উইথ 0 এজ ওয়েট। সেটা হচ্ছে টেকনিক। যদি এরকম সিচুয়েশন হয়, সেটা অ্যাভয়েড করার জন্য ডামি নোড ডামি অ্যাক্টিভিটি অ্যাড করতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে রিডান্ডেন্ট থিং, মানে এক্সট্রা থিংস, এক্সট্রা নোড হয়তো এঁকে ফেললে, বা এক্সট্রা হয়তো এ করে ফেললে, কি বলে, অ্যাক্টিভিটিস এঁকে ফেললে। যেমন আগের যে পিকচারে বলছিলাম আর কি, যে ধরো ক্লিনিং হওয়ার পরে আমরা, মানে ইনসাইড ক্লিনিং হওয়ার পরে বাড়ি আসতে পারি, আউটসাইড ক্লিনিং হওয়ার পরে বাড়ি আসতে পারি। তো সেখানে কি দুটো অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি একটা হওয়া উচিত। তো সেইগুলো হচ্ছে ধরো রিডান্ডেন্ট অ্যাক্টিভিটি বলা হয়। আর এখানে যে ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে নোডের রিডান্ডেন্ট। মানে ধরো আমরা এই পোর্শনটা এঁকেছি, ড্র করেছি, আবার ধরো এই পোর্শনটা ড্র করা হয়েছে। এবার সেই জন্য এখানে একটা স্টার্টিং নোট করে এই সেকেন্ড পার্টটা আছে, আর এইখানে ধরো ফার্স্ট পার্টটা আছে। এবার ধরো এইটা শেষ হওয়ার পরে এই কাজগুলো শুরু হবে। তো আমরা কি করেছি, আমাদের ধরো ড্র করতে 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 আমরা মাঝখানে একটা ডামি অ্যাক্টিভিটিস দিয়ে জুড়ে দিয়েছি দুটো পার্টকে। কিন্তু দেখো যে পুরো এই পোর্শনটা, পুরো এই পিকচারটাকে কাট করে আমরা এখানে নিয়ে আসতে পারি, জুড়ে দিতে পারি, তাই না? এই নোড আর এই নোড, এই দুটো নোডকে আমরা সেম নোডে কাট মানে মার্জ করে দিতে পারি। যদি মার্জ করে, তখন সেম প্রবলেম দাঁড়াবে। কারণ এই কাজটা শেষ হলে, এই নোডে যখন আমরা রিচ করছি, এদের যে অ্যাক্টিভিটিস আছে শেষ হলো, তারপরে এইখান থেকে শুরু হচ্ছে করে এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো শেষ হবে। তো তার মানে কি হচ্ছে, মাঝখানে যে মানে আমরা ডামি অ্যাক্টিভিটিস দিচ্ছি, এটার কোনো প্রয়োজন নেই। ইট ইজ এক্সট্রা অ্যাক্টিভিটিস অর রিডান্ডেন্ট অ্যাক্টিভিটি। তো সেই জন্য উই ক্যান মার্জ দিস অ্যান্ড দ্যাট নোট। যে দুটো নোটকে আমরা মার্জ করে দিতে পারি, দিলেও যে নেটওয়ার্ক দাঁড়াবে সেটা হচ্ছে সেম অ্যাজ দ্য ইন্টার নেটওয়ার্ক। তো এটা হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে। তো সেই এক্সট্রা অ্যাক্টিভিটিস গুলোকে বলা হচ্ছে রিডান্ডেন্স অ্যাক্টিভিটিস। তো উই রিমুভ the all possible redundant activities or the dummy activities. বেসিক্যালি দেখবে যে ডামি অ্যাক্টিভিটিস আমরা হয়তো অনেক সময় জুড়ে ফেললাম টু কানেক্ট দ্য নেটওয়ার্ক অর টু কনস্ট্রাক্ট দ্য নেটওয়ার্ক। তো নেটওয়ার্কটা ড্র করে ফেলো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো নেটওয়ার্ক যখন ড্র করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তখন দেখবে যে কোথায় কোথায় রিডান্ডেন্সি আছে, এক্সট্রা আমরা ডামি অ্যাক্টিভিটি জুড়ে দিয়েছি, সেটা দেখতে হবে। দেখে সেগুলো যদি সম্ভব হয়, তখন এইভাবে নোটগুলোকে মার্জ করে দিলে, এই ডামি অ্যাক্টিভিটিটাকে উড়িয়ে দিলে, দিয়ে মার্জ করলে। তো সেটা এখানে সাজেস্ট করা হচ্ছে যে এই ধরনের মিস্টেক আমরা করে ফেলি, এক্সট্রা অ্যাক্টিভিটিস আর এক্সট্রা ডামি অ্যাক্টিভিটিস আমরা অনেক সময়তে ড্র করার সময় আমরা দিয়ে দিই, কিন্তু সেগুলোকে আমরা কি করবো, আমরা রিমুভ করে ফেলবো। তো সেটাকে আমরা রিমুভ করতে পারবো ইজিলি। তারপরে যে ড্যাগলিং যেটা বলেছি, সেটাও আমরা অ্যাভয়েড করতে পারবো বাই ড্রয়িং ইউর এক্সট্রা ডামি অ্যাক্টিভিটিস এটার মধ্যে। আর এইটা ফার্স্টে যেটা বলেছিলাম, সেটা লুপ, যেটা সেই লুপটাকে আমরা অ্যাভয়েড করবো। তাই এই ধরো 4 থেকে 2-তে না এসে আমরা হয়তো 4 থেকে অন্য জায়গায় গেলাম, সেখান থেকে আমরা ডামি অ্যাক্টিভিটিস দিয়ে অন্য কিছু করে আমরা জুড়ে দিতে পারি। তো এইটাকে আমাদের ড্র করার সময় লক্ষ্য রাখতে হবে যেন আমরা সাইক্লিক হয়ে যাই। আর এটাতে লাস্টে আমাদের জুড়ে দিলে হলো ডামি অ্যাক্টিভিটি। আর এটাতেও তাই, লাস্ট যে কেস আছে আমাদের রিডান্ডেন্সি, সেখানেও তাই, ড্র করার পরে আমরা যেগুলো মনে হবে যে এই ডামি অ্যাক্টিভিটিস গুলো প্রয়োজন নেই, এরা হচ্ছে রিডান্ডেন্স, তখন আমরা সেগুলোকে রিমুভ করতে পারি। তো এই হচ্ছে আমাদের যে মিস্টেক হয়ে থাকে ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ দ্য নেটওয়ার্ক। তো নেটওয়ার্ককে কনস্ট্রাকশন করার পরে আমরা সেগুলোকে একটা রিভিউ করব, করে কি করে রিডিউস করা যায়, যে অ্যাক্টিভিটিসকে কিভাবে রিডিউস করা যায় আর পুরো নেটওয়ার্কে কমপ্লিট করা যায়, সেগুলোকে আমরা রিভিউ করব, করে আমরা ফাইনাল একটা নেটওয়ার্ক বানাবো। ঠিক আছে? তো এই 3 ধরনের সিচুয়েশন হয়ে থাকে, সেগুলোকে হলে হোক অসুবিধা নেই, কিন্তু লাস্টে আমরা মানে কমপ্লিট করার পরে আমরা তখন সেগুলোকে এ করবো, রিভিউ করে আমরা আপডেট করে নেব। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো যে রুলস অফ নেটওয়ার্ক কনস্ট্রাকশন। হ্যাঁ, যখন আমরা নেটওয়ার্ক গুলো বানাবো, তার একটা সিস্টেমেটিক একটা রুলস আছে। সেই রুলস গুলো ফলো না করলে পারে কি হবে, যখন আমরা মেথড অ্যাপ্লাই করবো, ক্রিটিক্যাল পাথ মেথড বা পার্ট মেথড যেগুলো আছে আমাদের, সেই মেথড গুলো প্রপারলি ইউটিলাইজ করা যাবে না। কারণ কি হচ্ছে, যে আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, আমাদের যে নোড গুলো আছে, তাদের ধরো কিছু নাম্বারিং করার একটা রুলস আছে, বা ড্র করার কিছু রুলস আছে। সেই রুলস গুলো আমরা এখানে দেখে নিই। খুব ছোট্ট ব্যাপার আর কি, খুব একটা মেজর থিংস না, রুলস টু কনস্ট্রাক্ট দ্য নেটওয়ার্ক। তো ফার্স্ট ওয়ানে কি বলা আছে দেখো, ইচ অ্যাক্টিভিটি ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যারো। প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু একটাই থাকবে, একটাই এজ থাকবে। মানে একটা অ্যাক্টিভিটি কিন্তু দুই জায়গায় যদি তুমি এজ করে দাও,
দুটো যদি আমাদের অ্যারো মানে এজ বলছে, ডাইরেক্টেড এজকে এখানে অ্যারো বলেই বলেছে। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটির ওয়ান অ্যান্ড অনলি ওয়ান তোমার এজ থাকবে, মাল্টিপল থাকবে না, মাল্টিপল হলে গন্ডগোল হয়ে যাবে। তারপরে দেখো সেকেন্ডে বলছে ক্রসিং অ্যান অ্যারো অ্যান্ড কার্ভ অ্যারো শুড বি অ্যাভয়েডেড, অনলি স্ট্রেট অ্যারোজ আর টু বি ইউজড। তো এইটা খুব বেশি ম্যাটার করে না। মনে করো আমরা যে নেটওয়ার্কটা ড্র করবো সেখানে আমরা বাঁকা এজ দেবো না বা ক্রস করবো না, ওভারল্যাপ করবো না। তাতে কি হয়, তাতে ওই দেখবে নেটওয়ার্কটা না একটু ক্লামজি মনে হয়, একটু কমপ্লিকেটেড মনে হয়। তখন যে আমরা ধরো ম্যাথামেটিক্স যেগুলো অ্যাপ্লাই করবো সেগুলোতে একটু কনফিউশন মনে হয়, ব্যাস আর কিছুই না। মানে জাস্ট ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন করার সময় একটা কনফিউশনের ব্যাপার থাকে, মিস্টেক হয়ে যাওয়ার, কনফিউশন হয়ে যাওয়ার চান্স থাকে। তাছাড়া কোনো অসুবিধাই নেই। আমরা ক্রসিং বা কার্ভ অ্যারো যদি ড্র করি, দ্যাট শুড বি অ্যাভয়েডেড বলছে, যেটা মিস্টেক না, অ্যাভয়েড করতে বলছে, মানে ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টায়ার ডায়াগ্রাম। তো বেসিক্যালি একটা জিনিস এর কানেক্ট করে একটা জিনিস বলি, যে আমরা যে ধরো গ্রাফ থিওরি যখন পড়েছিলাম, তখন প্ল্যানার পড়েছি। প্ল্যানার কি বলা আছে, যে দুটো এজের মধ্যে ওভারল্যাপ হবেই না। মানে আমরা প্ল্যানার একটা প্লেন পেপারে আমরা আঁকতে পারবো উইথাউট ওভারল্যাপিং অফ এজেস, মানে একটা এজ আর একটা এজকে ক্রস করবে না। তো এইটা করার সময় আমরা যখন প্ল্যানার পড়েছি তখন দেখবে আমরা অনেক সময় এজ গুলোকে বাঁকা এজ করে দিচ্ছি, কার্ভ এজ করে দিয়েছি। কিন্তু রিসেন্ট ধরো স্টাডিতে দেখা গেছে, গ্রাফ থিওরিটিশিয়ানরা প্রুভ করেছে যে উইথাউট ড্রয়িং এনি কার্ভ অ্যারো অর কার্ভ এজ উই ক্যান ড্র এনি প্ল্যানার গ্রাফ। বুঝতে পারছো, আমরা যখন পড়েছি তখন তো আমরা বাঁকা টাকা করে এজ টেজ করে দিয়েছি, তো ঠিক আছে, সেটা কোনো ম্যাটারই করে না। কিন্তু প্রুভ করা গেছে যে উইথাউট ড্রয়িং এ কার্ভ এজ এনি প্ল্যানার গ্রাফ ক্যান বি ড্রন অন এ প্লেন পেপার। বুঝতে পারছো, শুধু স্ট্রেট লাইন দিয়ে দিয়ে প্ল্যানার গ্রাফকে আমরা ড্র করতে পারি, সেটা যত বড়ই হোক। ঠিক আছে, সেটা একটা ধরো ইনফরমেশন তোমাদের দিলাম আর কি, যে কোনো প্ল্যানার গ্রাফকে শুধু স্ট্রেট লাইন দিয়ে দিয়ে আমরা ড্র করতে পারি। মানে একটু বড় করলে দেখবে করা যায়, ছোট যদি আমরা গ্রাফ কনস্ট্রাকশন করি। কিন্তু আমাদের ডাউট থাকে যদি গ্রাফ যদি বিশাল বড় হয়ে যায় তাহলে হবে কি হবে না ইত্যাদি, কিন্তু দ্যাট ইজ পসিবল। নাম্বার 3, ইচ অ্যাক্টিভিটি মাস্ট বি আইডেন্টিফাইড বাই ইটস স্টার্টিং অ্যান্ড এন্ড নোড। প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা এন্ড নোড আর ফিনিশ নোড থাকবে, সেগুলো যেন থাকেই। তাহলে তো এজ যেগুলো বলছি আমরা, এজের কি হয়, যে গ্রাফের ক্ষেত্রে আমরা পড়েছি প্রত্যেকটা এজের দুই প্রান্তে দুটো নোড থাকে বা ভার্টেক্স থাকে, এখানেও সেটাই বলছি। তারপরে বলছে দেখো যে ফোর্থে, নো ইভেন্ট ক্যান অকার আনটিল এভরি অ্যাক্টিভিটি প্রিসিডিং ইট হ্যাজ বিন কমপ্লিটেড। তো এখানে দেখো বলছে যে যতগুলো অ্যাক্টিভিটিস থাকবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ আমরা অন্য কোনো আর নোড আমরা ড্র করবো না। একটা নোড আছে, সেই নোডে যতগুলো অ্যাক্টিভিটিস আসবে সেই অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট হবে, তারপরে আমরা আর একটা নোড আমরা কনস্ট্রাক্ট করবো, মানে ড্র করার সময় সেগুলো আমরা মেনটেন করবো। তারপরে বলছে ইভেন্ট ক্যান নট অকার টুয়াইস, দ্যাট ইজ দেয়ার মাস্ট বি নো লুপস। ঠিক আছে, মানে সেলফ লুপ যেন না হয়, বা এমনি যে লুপিং আর কি সেগুলো যেন না হয়, সেটা যেটা আগে বললাম এরারের মধ্যে সেটা বলছে। অ্যান ইভেন্ট ক্যান নট অকার টুয়াইস, মানে সেম ইভেন্ট দুবার আমরা ড্র করবো না। যখন তুমি রিপিট করে ড্র করে ফেলবে, মানে ইভেন্ট মানে কি ভার্টেক্স গুলো, ভার্টেক্স গুলো যখনই তুমি রিপিট করে ফেলবে তখনই দেখবে কি হচ্ছে, লুপ হয়ে যাচ্ছে। মানে এই যে আগে ধরো পিকচারে যেটা আমরা লুপিং দেখিয়েছিলাম, সেটাতে দেখো এই যে এখানে টু আর কি, টু আমরা দুবার এনেছি। প্রথমে একবার 1 থেকে 2 এর জন্য একবার রেখেছি, আবার কি করছে 4 থেকে করার সময় আবার 2 কে নিয়ে এসেছি, তাই তো এজটা পেয়েছি। 4 থেকে 2 এজটা কখন পেলাম, যে 4 থেকে 2 একটা এজ করেছি, আগে 1 থেকে 2 একটা এজ করেছিলাম, আবার 4 থেকে 2, তার মানে 2 দুবার আসছে। এই দুবার আসার জন্যই কিন্তু লুপটা তৈরি হচ্ছে। এখানে সেটাই বলছে যে যেমন আমরা অ্যাক্টিভিটিস গুলো একবারই ড্র করবো, সিমিলারলি নোড গুলোকেও কিন্তু আমরা একবার ড্র করবো। অ্যান ইভেন্ট ক্যান নট অকার টুয়াইস। তারপরে দেখো বলা আছে অ্যান অ্যাক্টিভিটি সাকসিডিং অ্যান ইভেন্টস ক্যান নট বি স্টার্টেড আনটিল দ্যাট ইভেন্ট হ্যাজ অকার্ড। এখানে তাই ধরো সাকসিডিং যে ইভেন্টস গুলো বা অ্যাক্টিভিটিস গুলো থাকবে, বা সাকসিডিং যে ইভেন্ট গুলো থাকবে, পরের যে নোড গুলো থাকবে, সেই পরের নোড গুলো আমরা স্টার্ট করবো যতক্ষণ না আগের গুলো আমার শেষ হচ্ছে। তারপরে বলছে ইভেন্টস আর নাম্বার টু আইডেন্টিফাই অ্যান অ্যাক্টিভিটি। প্রত্যেকটা ইভেন্টকে মানে প্রত্যেকটা নোডকে ভার্টেক্সকে আমরা নাম্বার করবো। প্রত্যেকটা যদি 1 2 3 4 করে নাম্বারিং করি, তাহলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর কি হচ্ছে, নাম্বার, ইউনিক আইডেন্টিফাইড নাম্বার থাকবে। ধরো একটা নোড 5 থেকে 6 এ একটা এজ আছে, তাহলে একটা নোড হচ্ছে 5, একটা 6 হলে করেসপন্ডিং যে এজ তাকে আমরা বলবো 5 6 এজ।
তো সেটা আমরা করেও থাকি, গ্রাফ থিওরিতেও করেছি, এখানেও তাই। তাহলে প্রত্যেকটা ইভেন্টকে, প্রত্যেকটা নোডকে নাম্বারিং করবো। এবার দেখো লাস্ট এটা বলছে বিটুইন এনি পেয়ার অফ নোডস দ্যাট মিনস ইভেন্ট দেয়ার শুড বি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যাক্টিভিটি। প্রত্যেকটা পেয়ার অফ নোডের মধ্যে আমাদের কম করে একটা অ্যাক্টিভিটিস থাকবে, সরি একটাই, কেবলমাত্র একটাই আমাদের অ্যাক্টিভিটি থাকবে। মানে যে কোনো দুটো যদি নোড নাও, সেই দুটোর মধ্যে একটাই থাকবে। তো একটাই অ্যাক্টিভিটি যদি থাকে তার মানে কি এজ গুলো ইউনিক হবে। তার মানে আমরা বলবো যে প্যারালাল এজ আমরা পড়েছিলাম, যে ধরো ভার্টেক্স 2 আর ভার্টেক্স 3, ভার্টেক্স 2 আর 3 মধ্যে একটা এজ আছে, আবার যদি বাঁকা করে আর একটা যদি আমরা এজ যদি জুড়ে দিই তখন সেটাও হতে পারে, তখন তাকে কি বলা হয়, আমরা পড়েছিলাম প্যারালাল এজ বলা। তো এইখানে প্রজেক্ট ম্যানেজমেন্টে কোনো প্যারালাল এজ থাকবে না। তার মানে যে কোনো দুটো নোডের মধ্যে কেবলমাত্র একটা অ্যাক্টিভিটি থাকবে, মানে দ্যাট ওয়ান ক্যান বি ইউনিকলি রিপ্রেজেন্টেড, তাই না? যদি একটাই যদি থাকে তাহলে আমরা ইয়ে করতে পারবো, ইউনিকলি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো সেই হচ্ছে আমাদের ব্যাপার। সেগুলো তো কমন ব্যাপার, যদি প্যারালাল এজ যদি তোমার না আসে তাহলে দুটো ভার্টেক্স এর মধ্যে একটাই নোড আসবে। সেটা কিরকম, এরকম দেখাচ্ছে দেখো ছবিতে। এই যে দেখো, এই একটা এজ আছে, এই নোড আছে, একটা নোড, তার মধ্যে কি আছে, এটা 2 যদি হয়, এটা যদি 3 হয়, তাহলে এই যে অ্যাক্টিভিটিটা আছে, এই যে এজটা আছে, সেটাকে আমরা কি বলবো, 2 3 এজ বলবো। আর এইখান থেকে যদি এরকম কার্ভ হয়ে যায়, এই যে এজ যেটা আছে সেটা তো আছে, প্লাস যদি আরেকটা আমরা যদি কার্ভ যদি আমরা একটা এজ যদি আমরা ড্র করি, তার মানে কি হবে, তখন ওই এজটা আর এই এজটা প্যারালাল হবে। তো প্রজেক্ট ম্যানেজমেন্টে প্যারালাল এজ আসবেই না। অতএব এই যে লাস্টে যে পয়েন্ট আমরা বলেছি সেটা অটোমেটিক্যালি আমাদের মানে অ্যাভয়েড হয়ে যাবে, মানে ঠিক ঠিক করে আঁকলে। ভুল আঁকা হয় তাহলে হতেই পারে এরকম কেস। সো দিস আর দ্য রুলস টু কনস্ট্রাক্ট দ্য, আচ্ছা আর দুটো আছে, ডামি অ্যাক্টিভিটি শুড বি ইন্ট্রোডিউস ইফ ইট ইজ এক্সট্রিমলি নেসেসারি। যদি খুব প্রয়োজন হয় তাহলে আমরা ডামি অ্যাক্টিভিটিস দেবো, আদারওয়াইজ কিন্তু দেবো না। মানে যত সম্ভব কম ডামি অ্যাক্টিভিটি কমাবে। কারণ ডামি অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তার মানে কি হচ্ছে, ডামি অ্যাক্টিভিটি তো কোনো অ্যাকচুয়াল রিয়েল যে অ্যাক্টিভিটি তার সাথে তো আর কানেক্টেড না, এটা আমরা এক্সট্রা জুড়ে জুড়ে দিচ্ছি। তো এক্সট্রা অনেকে হয়তো বেশি বেশি করে জুড়ে ফেললাম, হ্যাঁ, হয়তো দরকার তোমার 5টা, তুমি 10টা করে ফেলবে। তাহলে কি হবে না, তো যখন প্রবলেম যখন সলভ করবো তখন কি হবে, গ্রাফটা তখন বড় সাইজের হবে, নেটওয়ার্কটা বড় সাইজের হবে। যত বড় হবে তত বেশি কি ক্যালকুলেশন করতে হবে, তো তার মানে কি হবে, টাইম লাগবে। তো এক্সট্রা টাইমকে অ্যাভয়েড করার জন্য আমরা ডামি অ্যাক্টিভিটিস গুলোকে আমরা যত সম্ভব আমরা কম করবো। তার মানে সেটাই বলছে যে ডামি অ্যাক্টিভিটি আমরা তখনই ইন্ট্রোডিউস করবো যদি এক্সট্রিমলি প্রয়োজন হয়, আদারওয়াইজ উই উইল অ্যাভয়েড টু ইন্ট্রোডিউস দ্য ডামি অ্যাক্টিভিটিস। লাস্টে বলছে দ্য নেটওয়ার্ক হ্যাজ only one entry point, যেটা আগে বলেছিলাম, কল দ্য স্টার্টিং ইভেন্ট অ্যান্ড ওয়ান পয়েন্ট ইমার্জেন্স কল দ্য এন্ড অর টার্মিনাল ইভেন্ট। সেটাই বললাম যে একটা নেটওয়ার্কে কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি ওয়ান তোমার এন্ট্রি পয়েন্ট থাকবে, দ্যাট ওয়ান কল দ্য স্টার্টিং ইভেন্ট। অ্যান্ড সেখানেও তাই, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান তোমার ইমার্জিং পয়েন্ট থাকবে, ইমার্জেন্স পয়েন্ট থাকবে, কল দ্য এন্ড অর দ্য টার্মিনাল। মানে একটা নেটওয়ার্কে একটা স্টার্টিং পয়েন্ট আর একটা এন্ডিং পয়েন্ট থাকবে, যেটা আগে বলছিলাম। সো দিস আর দ্য রুট টু কনস্ট্রাক্ট দ্য আওয়ার নেটওয়ার্ক। তো এগুলো মাথায় রেখে আমাদের নেটওয়ার্ক ড্র করবো। তো এটাও পরীক্ষাতে দেওয়া হয় শর্ট কোশ্চেনে, যে হোয়াট আর দ্য রুলস টু ড্র এ নেটওয়ার্ক। এসব আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে, এতগুলো পয়েন্টস আছে। এরপরে দেখো আমাদের হচ্ছে নাম্বারিং দ্য ইভেন্টস। ইভেন্ট গুলোকে আমরা কিভাবে নাম্বার করব। আচ্ছা, এটা তো টাইম হয়ে গেছে। তো কিভাবে আমরা ইভেন্টস গুলোকে আমরা নাম্বারিং করব সেটা আমরা বলতে পারি। তো নাম্বারিংটা একটু বলেই দিই, মানে ছোট্ট ব্যাপার। ইভেন্ট মানে হচ্ছে নোড, কিন্তু গ্রাফের যে নোড আছে সেইগুলোকে নাম্বারিং করা টেকনিক। তো সেই নাম্বারিং করার জন্য টেকনিক তোমার ফুলকারসন, ডি.আর. ফুলকারসন, একজন গ্রাফ থিওরিটিশিয়ান, গ্রাফ থিওরি বিখ্যাত মানুষ, তিনি এই রুলস গুলোকে বলেছিলেন আর কি। তো এগুলো খুব একটা কঠিন কিছু না, এগুলো আমরা অটোমেটিক্যালি মনে রাখতে পারি, কিন্তু আমরা এক্সামে ওটা দিয়ে থাকি, হোয়াট আর দ্য রুলস টু নাম্বারিং দ্য ইভেন্টস। কি আছে দেখো, এভরি ইভেন্ট মাস্ট বি ইউনিক, ইভেন্ট নাম্বার মাস্ট বি ইউনিক। যে নাম্বারগুলো দেবো সেগুলো ইউনিক হবে, মানে ধরো দুটো নোড আছে, দুটো নোডের সেম নাম্বার করবো না, এই হচ্ছে ব্যাপার। সব আলাদা আলাদা নোডের আলাদা আলাদা নাম্বার থাকবে। সেকেন্ডে বলছি ইভেন্ট নাম্বারিং শুড বি ক্যারিড আউট অন এ সিকোয়েন্সিয়াল বেসিস ফ্রম লেফট টু রাইট। একদম যে ডায়াগ্রামটা ড্র করা হয়ে গেল, আমরা ডায়াগ্রামটাকে ড্র করবো, তারপরে নাম্বারিং করবো। তার মানে কি হচ্ছে, যে ফার্স্ট যে নোড থাকবে, স্টার্টিং নোড, সেটার নাম্বার হবে 1। তারপরে আমরা লেফট টু রাইট সাইডের দিকে আস্তে আস্তে নাম্বারিং করতে শুরু করবো। তারপরে 3 বলছে দেখো, অ্যান ইনিশিয়াল ইভেন্ট ইজ ওয়ান which has all outgoing arrows with no incoming arrows.
in any network there will be one such event, number it as 1. যেটা আগে বলছিলাম যে পুরো একটা ডায়াগ্রামে দেখো, আমরা যে আগে ডায়াগ্রামটা এঁকেছি সেই গ্যারেজের যে প্রবলেমটা নিয়েছিলাম সেইখানে দেখো আমাদের এখানে দেখো যে এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল। আচ্ছা, এটা লুপিং এর এক্সাম্পল, সেটা বললেও হতো। যাক, এইটা মনে করো এটা হচ্ছে 1, এটা হচ্ছে ইউনিক পয়েন্ট, ইউনিক ইভেন্ট, যেটা হচ্ছে স্টার্টিং। তো এইখান থেকে দেখো অ্যারোগুলো শুধুমাত্র বেরোচ্ছে, কোনো অ্যারো কিন্তু এখানে ঢুকছে না। তাহলে কোনো অ্যারো যদি না ঢোকে তার মানে দ্যাট ওয়ান ইজ দ্য স্টার্টিং ইভেন্ট। আর এখানে দেখো 6 ইভেন্ট যেটা আছে দেখো, বা 6 নাম্বার ভার্টেক্স যেটা আছে, সেখানে অ্যাক্টিভিটিস গুলো এসে মার্চ করছে, মিট করছে, কিন্তু এই অ্যাক্টিভিটিস থেকে কোনো অ্যারো আর বেরোচ্ছে না। যদি না বেরোয় তার মানে কি এটা শেষ, তো তাই আর বেরোচ্ছে না। তার মানে 6 ইজ দ্য এন্ড নোড, মানে যেখানে সমস্ত বা কিছু অ্যাক্টিভিটিস এসে ঢুকবে বাট কোনো অ্যাক্টিভিটিস বেরোচ্ছে না, দ্যাট ওয়ান ইজ দ্য এন্ড। আর স্টার্টিংটা উল্টোটা, কোনো অ্যাক্টিভিটি এখানে ইনকাম করবে না, ইনকামিং হবে না, বাট সাম অ্যাক্টিভিটিস আর আউটগোয়িং ফ্রম দ্যাট পজিশন, ওকে, ফ্রম দ্যাট নোড। তাহলে স্টার্টিং থেকে কি হবে না, তো অ্যাক্টিভিটিস বেরোবে, কেউ ঢুকবে না, আর এন্ডিং এ অ্যাক্টিভিটিস ঢুকবে, কেউ বেরোবে না। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করবো হুইচ আর দ্য এন্ডিং অর ফিনিশিং নোড অ্যান্ড স্টার্টিং নোড। তো এই দ্য স্টার্টিং নোডে নাম্বারিং কি করতে বলছে 1, তারপরে ধরো যে 2 করছে কি 1 এর পরেই আমাদের কি আছে লেফট টু রাইট, মানে প্রথম নোড আমরা পাচ্ছি এটা, সেই জন্য এটাকে 2 নাম্বার করা আছে। তারপরে ধরো 3 4 নাম্বারিং করেছি আমরা, তারপরে 5, তারপরে 6, তার মানে লেফট টু রাইট সাইডে আমরা নাম্বারিং করছি, এটা আমরা একটা পয়েন্টে বললাম। আবার ওখানে ব্যাক করি আমরা। তাহলে এখানে ধরো যেটা স্টার্টিং ইভেন্ট হবে সেখানে আমরা 1 নাম্বার করছি। এবার বলছে গো, মানে এটা ডায়াগ্রাম ড্র করার জন্য বলছে ডিলিট অল অ্যারোজ ইমার্জিং ফ্রম দ্য ইভেন্ট 1। তার মানে 1 নাম্বার ইভেন্ট তো আমরা নাম্বারিং করলাম স্টার্টিং ইভেন্ট, সেখানে যতগুলো ওখান থেকে যতগুলো এজ বের হচ্ছে সবগুলো একবার তুমি ডিলিট করে দাও, মুছে দাও। তাহলে সুবিধা হবে কি, যে দেয়ার উইল ক্রিয়েট অ্যান অ্যাটলিস্ট ওয়ান মোর ইনিশিয়াল ইভেন্ট। ঠিক আছে, তাহলে ওই এজটা যদি ডিলিট করে দাও তাহলে দেখবে কি হচ্ছে না, তো একটা আবার স্টার্টিং ইভেন্ট পেয়ে যাচ্ছে, মানে দেখে মনে হবে যে ওটা আবার স্টার্টিং। সেটা আবার আমরা ওই ডায়াগ্রামে ফিরে যাচ্ছি, এখানে একটা ডায়াগ্রাম দিলে ভালো হতো। মনে করো এই যে এটা 1 হলো, 1 নাম্বারিং করলাম, এবার এই যে অ্যাক্টিভিটিজ একটা আছে, এই যে এজটা আছে, এটাকে ডিলিট করে দাও। তো এই পোর্শনটা যদি আমরা ডিলিট করে দিই, এটা যদি না থাকে তার মানে কি হবে, 2 তখন স্টার্টিং হবে, তাই না? এই নোটটা তখন স্টার্টিং হবে, এবং যখনই এটা যেটাকে আমরা স্টার্টিং পাবো তারই একটা আমরা নাম্বার বসিয়ে দেবো। প্রথমে এটা ধরো স্টার্টিং ছিল এন্টায়ার ডায়াগ্রামের, এটা ছিল স্টার্টিং, এখানে আমরা 1 করলাম। এবার বলা হচ্ছে এই যে এজ যেটা আছে সেটাকে ডিলিট করে দাও। যদি এজটা ডিলিট হয়ে যায় তাহলে তখন কি হবে, 2 হবে, নিউ স্টার্টিং। এটাকে তখন 2 করবো আমরা। তা 2 যখন করা হলো, 2 থেকে যে এজ গুলো বেরোচ্ছে সেগুলোকে রিমুভ করে দাও, এগুলোকে মুছে দাও। তাহলে কি হবে, এই যে 3 যেখানে আছে সেইটা আর 4 যেটা আছে সেই দুটো হচ্ছে তোমার কি বলে স্টার্টিং নোড হয়ে যাচ্ছে। মানে বি আর সি কে যদি রিমুভ করো তাহলে 3 আর 4 হচ্ছে স্টার্টিং, মানে এগুলোতে কেউ আর ইনক্লুড ঢুকবে না। তখন কি হবে, 3 আর 4 দুটোই যেহেতু স্টার্টিং, তখন এদের মধ্যে একটাকে 3 একটাকে 4 করবে। মানে এই যে যেটা 4 করা আছে সেটাকে 3 করতে পারো, যেটা 3 করা আছে সেটাকে 4 করতে পারো, দিস মেবি ইন্টারচেঞ্জেবল। তারপরে আবার কি 3 4 হয়ে গেল তোমার, তখন আবার কি হবে, সেখান থেকে যে এজ গুলো বের হচ্ছে সেগুলোকে আবার ডিলিট করো। তখন কি হবে, 5 হবে স্টার্টিং ইভেন্ট। তখন এটা এইখানে যে ইভেন্টটা পাবে সেটাকে নাম্বারিং করলে, তারপরে যে এজটা আছে ওটাকে রিমুভ করো, করে যে নোটটা হবে সেটা স্টার্টিং, সেটাকে নাম্বারিং করো। তো এই হচ্ছে ব্যাপার, মানে এজগুলোকে যদি ডিলিট করে যাও, মুছে দাও বা কেটে দাও, পেন দিয়ে যদি কেটে দাও, তার মানে কি হবে, আমরা আস্তে 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 দেখবে একটা করে নতুন ইভেন্ট পাবো, বা একের চেয়ে বেশি করে নতুন ইভেন্ট পাবো, সেগুলোকে নাম্বারিং করে লেফট টু রাইটে আমরা যাবো। তো এটা একটা হচ্ছে সিস্টেমেটিক আর কি, মানে নেটওয়ার্কটাকে ড্র করবে উইথাউট নাম্বারিং দ্য ইভেন্টস। অ্যাক্টিভিটি গুলো এবিসিডি করে নাম্বার দিয়ে দেবো, প্রবলেম নেই, কিন্তু ইভেন্টে যখন নাম্বারিং করবে তখন হচ্ছে ওই টেকনিকটা, স্টার্টিং ইভেন্টে 1, তারপরে সেখান থেকে যত এজ বেরোচ্ছে সব ডিলিট করবে, আবার নেক্সট নাম্বারিং করবে, এরকম। তা এখানে বলছে দেখো ফোর্থে, ডিলিট অল অ্যারোজ ইমার্জিং ফ্রম ইভেন্ট 1, যেখানে 1 থেকে যে অ্যারো গুলো বেরোচ্ছে সেগুলোকে ডিলিট করো। দিস উইল ক্রিয়েট অ্যাট লিস্ট ওয়ান মোর ইনিশিয়াল ইভেন্ট আর মোর স্টার্টিং ইভেন্ট। তারপরে বলছে নাম্বার দিস ইনিশিয়াল ইভেন্টস অ্যাজ 2 3 অ্যান্ড সো অন, তাই না? যেভাবে বললাম সেইভাবে করবে। বা delete or emerging arrows from those numbered event which will create new initial event, ওইটা যেটাই বললাম আর কি, যে আবার তুমি ডিলিট করবে যে নোটগুলো থাকছে সেখান থেকে যে অ্যারোস গুলো বেরোলো, যাদের নাম্বারিং হয়ে গেল সেখান থেকে যে এজ গুলো আবার বেরোবে,
সেগুলোকে আবার ডিলিট করবে, করে আবার নাম্বারিং করবে, এই হচ্ছে টেকনিক। তো বলছে যে রিপিট স্টেপ 5 and 6, 5 and 6 এগুলোকে রিপিট করো মাস্ট আনটিল দ্য লাস্ট ইভেন্ট ইজ অবটেন হুইচ হ্যাজ নো অ্যারো ইমার্জিং ফ্রম ইট। তার মানে যখন লাস্ট অ্যারোতে যতক্ষণ আমরা পৌঁছি, লাস্ট নোডে যতক্ষণ না পৌঁছাচ্ছি, আমরা এই ধরো স্টেপে 5th আর 6 এই দুটোকে আমরা রিপিট করে করে যাবো। মানে যেটাকে আমরা ইনিশিয়াল ইভেন্ট পাবো সেটা একটা নাম্বারে বসাবে, আর মানে 5-এ কি বলছে, যখন ইনিশিয়াল ইভেন্ট পাবে তাহলে নাম্বার বসাবে। 6-এ কি বলছে, যে ওই ইভেন্টে যার নাম্বার তুমি বসালে সেখান থেকে যতগুলো অ্যারো বেরোচ্ছে, আউটগোয়িং অ্যারো হচ্ছে, যতগুলো এজ বেরোচ্ছে সেগুলোকে ডিলিট করো। এই হচ্ছে 6-এর কাজ। তারপর আবার কি হবে, আবার দেখবে একটা বা একের চেয়ে বেশি ইনিশিয়াল নোড হবে, সেগুলোকে আবার নাম্বার করো নেক্সট ইন্টিজার নাম্বার দিয়ে, এবার সেখান থেকে আবার যে এজ গুলো বেরোচ্ছে সেগুলোকে আবার ডিলিট করো। এই হচ্ছে 5 আর 6 এর রিপিটেড টেকনিক। তো লাস্ট যে নোড থাকবে সেটা যতক্ষণ না নাম্বারিং হবে এই প্রসেসকে কন্টিনিউ করো। সো এটা হচ্ছে তোমার ফুল কোর্সের মেথড টু ড্র অর টু নাম্বারিং দ্য ইভেন্টস। তো এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে নাম্বারিং থাকছে, মানে বেসিক্যালি এটা হচ্ছে লেফট টু রাইটে যে আমাদের ডায়াগ্রামটা থাকছে, তো লেফট থেকে আমরা নাম্বারিং শুরু করব, একদম রাইটে গিয়ে শেষ হবে। তো এইটা করলে পরে কি হবে, আমাদের যে বলছিলাম যে সিস্টেমেটিক যে মেথড আছে সেই মেথডে আমরা তখন কি করব, যে প্রথমে আমরা কনসিডার করব যে নোড নাম্বার আর ভার্টেক্স নাম্বার 1 এর উপরে কিছু আমরা ক্যালকুলেশন করব। তারপরে আমরা যাব নোড বা ভার্টেক্স নাম্বার 2 এর উপরে কিছু ক্যালকুলেশন করব। তারপরে 3 এর উপরে কিছু ক্যালকুলেশন, মানে প্রত্যেকটা নোডের জন্য আমরা কিছু কিছু ক্যালকুলেশন করব। তো সেই ক্যালকুলেশনটা তোমার প্রপারলি হবে, উইথাউট এনি অ্যাম্বিগুইটি, উইথাউট এনি কনফিউশনে আমরা সেই ক্যালকুলেশন গুলো করতে পারবো যদি এইভাবে আমরা নাম্বারিং করে থাকি। বুঝতে পারছো? তো সেটা হচ্ছে ধর একটা ইউনিক টেকনিক টু নাম্বারিং দ্য ইভেন্টস। তার উপর বেস করে, নাম্বারিং এর উপরে বেস করে কিন্তু আমাদের পরবর্তী মেথড গুলো আছে। তো সেটা আমরা ধরো পরের দিনে একটা এক্সাম্পল দিয়ে আবার আমরা বলবো কিভাবে আমরা ধরো এই যে টেবিলটা দেওয়া আছে সেখান থেকে কিভাবে নেটওয়ার্কটা দাঁড়া মানে ড্র করব এবং নোটগুলো কিভাবে নাম্বারিং হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের তোমার স্টাডি। পরের দিনে আবার আমরা অন্যগুলোকে দেখবো।